ধন্যবাদ জয়ন্তবাবু ও যুক্তিমনকে, এবং নমস্কার জানাই শ্রদ্ধেয় বিশ্বজিৎবাবুকে। এখানে ঢুকেই বিশ্বজিৎবাবুর একটা লেখা হাতে পেলাম। এটা পড়ার পরে আর নতুন করে কিছু বলার থাকে বলে মনে হয় না। আর আমার ছাত্রাবস্থা থেকেই স্যারের বক্তব্য বারবার সমৃদ্ধ করেছে, অনেক তথ্য সংগ্রহ করেছি এবং সেই তথ্যগুলো কিছুটা হলেও কাজে লাগাতে চেষ্টা করেছি। আজও স্যারের বক্তব্য গেঁথে গেল মনে। চেষ্টা করা যাবে যে কিভাবে এগুলোকে কাজে লাগানো যায়। এবং ফেব্রুয়ারির ব্যাপারটা মাথায় রাখলাম, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সবুজের অভিযান নিয়েছে, এবং এই বিষয়টাকে গুরুত্ব রেখে আমার মনে হয় আমার মতো সকল এনজিওই এই বিষয়টার সাথে থাকবে। যাই হোক, আজকে যেটা মূল বিষয় বা যেটাকে প্রাধান্য দিয়ে আলোচনা সভার আয়োজন, আলোচনা সভা মানে এটা নয় যে আমি এখান থেকে আমার বক্তব্য রাখবো। এখানে অনেক এনজিও রয়েছেন, তারা অনেক ভালো ভালো কাজ করেন, স্যারের কাছেও জানলাম, আপনারাও শেয়ার করবেন এবং আপনাদের মতামতটাও কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুরুতে যেটা বলবো, পরিবেশ বান্ধব পুজো। পরিবেশ বান্ধব পুজো এই কনসেপ্টটা কিন্তু খুব বেশি দিনের নয়। আমাদের অর্গানাইজেশন সেভিয়ার্স অ্যান্ড ফ্রেন্ড অফ এনভায়রনমেন্ট এবং আমি 2002 সাল থেকে পরিবেশ বান্ধব দুর্গাপুজোগুলোকে চিহ্নিত করার চেষ্টা করেছি। তখন পরিবেশ থিম বা পরিবেশ বান্ধব পুজো বলে আলাদা করে কিছু ছিল না। 2008 সাল থেকে জয়ন্ত বাসু এখানে নেই, একটু পূর্বের কথনটা না বললে বর্তমানটায় পৌঁছতে পারবো না। ওনারা একটা পুরস্কার দেন 2008 সাল থেকে, সেরাদের সেরা নির্মল পুজো পুরস্কার, যার মধ্যে পরিবেশ এবং সমাজ, সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি অত্যন্ত গুরুত্ব পায়। এই পুরস্কারটা বর্তমানে কলকাতার দুর্গাপুজোর পরিবেশ গঠনের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করি এবং দুর্গাপুজো, কালী পুজো এবং অন্যান্য পুজোতে পরিবেশের বার্তা বহন করে আনি, সেই বার্তা বহন করে আনার ক্ষেত্রে আমরা যে পথগুলো অবলম্বন করি, সেই পথগুলো ভবিষ্যতে সংশ্লিষ্ট এনজিও বা স্বেচ্ছাসেবী সংস্থা বহন করবে তাদের অঞ্চলকে সুস্থ সুন্দর করার জন্য, এটা প্রত্যাশা করি। কেন? তার কারণ হচ্ছে উৎসবের মাধ্যমে দূষণ ছড়ায় কিন্তু সবচেয়ে বেশি। কিরকম, সেই পরিসংখ্যানটা একটু পরে আসবো। তার আগে বলি যে সবকিছুরই একটা প্যারামিটার আছে এবং সেই প্যারামিটারের একটা সহনশীল মাত্রা আছে। দুর্গাপুজো এই বিষয়টাকে আলোকিত করবার জন্য আমরা কতগুলো প্যারামিটারকে বেছে নিয়েছিলাম। কিরকম ধরনের প্যারামিটার? এক, মণ্ডপে যে শব্দ ব্যবহার করা হচ্ছে তার সীমার মধ্যে আছে কিনা, যে মাইক ব্যবহার করা হচ্ছে তার সীমার মধ্যে আছে কিনা। প্রথম দিকে দেখতাম প্রচুর মাইক বাজত, বর্তমানে কিন্তু দেখা যায় পুজো প্যান্ডেলে, বড় পুজো প্যান্ডেলে ঘোষণা ছাড়া কিন্তু আর কোনো মাইক বাজে না। দ্বিতীয় হচ্ছে প্রতিমাতে লেড ফ্রি কালার ব্যবহার করা হয়েছে কিনা। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং তখন বিশ্বজিৎবাবু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে রয়েছেন, ওনার উদ্যোগে কুমারটুলিতে ওয়ার্কশপ হয়েছিল, সেটা আমার স্মৃতিতে আছে। সেইটা অনুসরণ করে পরবর্তীকালে আমরা আমাদের পাড়াতেও সেই ধরনের ওয়ার্কশপ পানিহাটি, কামারহাটি অঞ্চলে করেছি এবং রং দেওয়ার চেষ্টা করেছি। জয়ন্তবাবু গত 2 বছর আগে এ ধরনের ওয়ার্কশপ করেছেন এবং মৃৎশিল্পীদের লেড ফ্রি কালার দেওয়ার ব্যবস্থা করেছেন, অর্থাৎ সীসা মুক্ত রং, যা প্রতিমায় অত্যন্ত জরুরি ব্যবহার করা। কারণ প্রতিমা আমরা জলে ফেলছি, জলে ফেলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। স্যার বলেছেন আইন আছে, কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশন নেই। জলে ফেলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। 2020 সাল থেকে, আমি যদি ভুল না বলে থাকি স্যার, 2020 সাল থেকে হাইকোর্টের আইন রয়েছে প্রতিমা বিসর্জন দেওয়া যাবে না। 2004 একদম, এবং 20 সালে বোধহয় একটা কোনো অ্যামেন্ড 20 বা 21 সালে, আমার ঠিক মনে নেই, স্যার সংশোধন করে দিয়েছেন আমাকে 2004। প্রতিমা জলে ফেলা যাবে না এবং শাস্ত্রের প্রতিমা জলে ফেলে মহাসমারোহে জলে ফেলার কোনো কথা লেখা নেই। বিসর্জন দেয়া এবং তার সঙ্গে বিসর্জন দেওয়ার কোনো কথাই নয়। প্রতিমাকে নিজস্ব স্থানে
প্রতিমাকে ডিস্ট্রয় করে বা ডিসম্যান্টেল করে আবার কুমোরদের কাছে কাঠামোটা ফিরিয়ে দেওয়ার কথা। কতিপয় হাতে গোনা কিছু প্যান্ডেল ছাড়া এই কাজটা কেউ করে না। প্রসঙ্গত উল্লেখ করি, শাস্ত্রের কথা যখন উঠলই, ভাটপাড়া, হালিশহর, নৈহাটি প্রচুর ব্রাহ্মণ রয়েছে, এনারা খুব জাঁকজমক করে নিয়ম বিধি মেনে পুজো করেন। এখানে কালী ঠাকুর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গলিয়ে দেওয়া হয় এবং তারা বিসর্জনে বিশ্বাস করেন না। অর্থাৎ যারা শাস্ত্রজ্ঞ তারা যদি ব্যাপারটা মেনে নিতে পারেন, আমরা কলকাতায় যারা দুর্গাপুজো করি তারা এমন কোন রথী মহারথী নই যে মহাসমরায় ঠাকুরকে নিয়ে গিয়ে গঙ্গায় বিসর্জন দিতে হবে। এবার গঙ্গায় জলে ফেলা যাবে না, যার জলে টাচ করা যাবে না, সঙ্গে সঙ্গে সেটাকে তুলে নিতে হবে। কোথায় তুলে নেওয়া হয়? দুটো মাত্র ঘাটে, বাজে কদমতলা এবং কুমারটুলি ঘাটে। এবছর 3টে 6টা ক্রেন ছিল, তারা ঠাকুরকে জলে ফেলার সঙ্গে সঙ্গে তুলে নিয়েছে। এই দুটো ঘাট ছাড়া কি তাহলে আর কোথাও বিজয় হয় না? এবং শহরতলির আর কোথাও কি ব্যবস্থা রাখার প্রয়োজন নেই? চিহ্নিত ঘাট, সব ঘাটে তো বিজয় হয় না, চিহ্নিত ঘাট। সেই চিহ্নিত ঘাটগুলোতে কিন্তু আমি ভেবেছিলাম একটু কিছু ছবি দেখাবো, দেখানো সম্ভব হচ্ছে না। প্রতিমা জলে ফেলা হয়, জলেই সেটা পড়ে থাকে, জলেই সেটা গলে যায়। এর কিন্তু কোন রকম বিকল্প ব্যবস্থা নেই। যেটা হয় সেটা হচ্ছে, যদি সীসামুক্ত রং না ব্যবহার করা হয়, বায়োম্যাগনিফিকেশনের মাধ্যমে সেই সীসাটা কিন্তু ঘুরে ফিরে আবার আমাদের শরীরেই প্রবেশ করছে, এটা নিউরোটক্সিক। সেকেন্ডলি হচ্ছে, জলে প্রতিমা যাবতীয় জিনিসপত্র পড়ছে, বেশিরভাগটাই বায়োডিগ্রেডেবল, পচনশীল, বাড়ছে জলের বিয়োগী বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, ক্ষতি হচ্ছে জলজ প্রাণীদের। অতএব আমরা ফুল, মালা, অস্ত্র শস্ত্র, ঠাকুরের বসন কোনোটাই আলাদা করছি না, সবটাই ধর্মের নামে গিয়ে ফেলছি জলে এবং জলেই সেটা ভেসে যাচ্ছে। গঙ্গা শুধুমাত্র ওই বাজে কদমতলা আর কুমারটুলি ঘাট নিয়ে নয়, বাকি কোন জায়গায় কিন্তু বিশেষ কোনো নজরদারি থাকে বলে দেখা যায় না। তার দুটো বিষয় বললাম, এক প্রতিমার সীসামুক্ত রং, দুই হচ্ছে মাইক্রোফোনের ব্যবহার, তিন প্যান্ডেল থিমের আড়ম্বর। আমি জগদ্ধাত্রী পুজোতে বহু বছর ধরে জগদ্ধাত্রী পুজো দেখছি আমার ছাত্রাবস্থায়। এখানে ঠাকুরের মধ্যে বেশ কিছু টেকনোলজি রয়েছে, কাঠামোটাও অদ্ভুত, একটাই কাঠামো বারবার ব্যবহার করা হয়, ওই কুমোরটুলির মতো বারবার কাঠামো তৈরি করা হয় না। এবং এত বড় ঠাকুর হওয়া সত্ত্বেও ঠাকুরের যে বিরাট কোনো ওজন থাকে তা নয়, এখানে মাটির প্রলেপ কাঠামো খুব অদ্ভুত ভাবে ব্যবহার করা হয়। এবং যতদূর আমার জানা আছে, প্রতিমার শিল্পী প্যান্ডেলে গিয়ে, অর্থাৎ মণ্ডপে গিয়ে প্রতিমা তৈরি করেন, কোনো নির্দিষ্ট স্থানে প্রতিমা তৈরি হয় না। ঠিক বলছি তো স্যার? তো এই টেকনোলজিটা কিন্তু অন্যরকম টেকনোলজি। এবং এখান থেকে ঠাকুর জলে ফেলার সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হয়, স্লোপিং আছে, এবং যেটুকু মাটি বা খড় জলে পড়ে সেটা খুবই সামান্য, কারণ প্রতিমাতে এগুলো খুব কম ব্যবহার করা হয়। মণ্ডপ থিম, যে কথা বলতে যাচ্ছিলাম, থিমটাকে ফুটিয়ে তোলার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি কেন বলছি, এবছর দুর্গাপুজোর কোনো একটা স্থানে, টালা পার্কের কাছে কোনো একটা স্থানে একটি লোহার তৈরি জমিদার বাড়ি বানানো হয়েছিল। তাদের বাজেট ছিল 55 কোটি টাকা, একটা পুজোর বাজেট 55 কোটি টাকা। তো এই বিপুল পরিমাণ বাজেট দিয়ে 5 দিনের জন্য যে মণ্ডপ বানানো হয়, সেই মণ্ডপে থাকে যা, তা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই পরিবেশ বান্ধব নয়। শুধুমাত্র থার্মোকল, প্লাস্টিক, এই সমস্ত কথা তো ছেড়েই দিলাম, ব্যবহার করা হয় ঝিনুক, প্রাণীদের অবশেষ এবং অন্যান্য অনেক কিছু। এবং গাছ বাঁচাও, গাছ লাগাও হয়তো মণ্ডপের থিম, বাকি এই থিমটাকে ফুটিয়ে তোলার জন্য যা ব্যবহার করা হয়েছে তা হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক। অতএব এই মণ্ডপটা যখন ডিসমেন্টেল করা হবে, খুলে ফেলা হবে, তখন কিভাবে ডিস্ট্রয় করা হবে এই মণ্ডপের জিনিসপত্র? হয়তো কেউ বলবেন, আমার মণ্ডপ দুর্গাপুজোর পরে কালী পুজো, কালী পুজোর পরে জগদ্ধাত্রী পুজো, তারপরে রাস, এইভাবে করবে। আরে একটা সময় কেটে তো তাকে খুলে ফেলতে হবে। ধরলাম একটা বছর ধরে মণ্ডপটা করলো, তারপরে তো তাকে খুলে ফেলতে হবে। যাবে কোথায় এই জিনিসগুলো? এই জিনিসগুলো ডিস্ট্রয় করা বা এই জিনিসগুলো ম্যানেজ করা, এই ওয়েস্টটাকে, প্যান্ডেল ওয়েস্টটাকে ম্যানেজ করা কোনো বিশেষ ব্যবস্থা আছে বলে আমার জানা নেই। অতএব এটাও আমাদের একটা প্যারামিটারের মধ্যে পড়ে। তারপরে যেটা পড়ছে,
সেটা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি। মণ্ডপ বিরাট, সেই মণ্ডপে অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং ইলেকট্রিক্যাল সেফটি। যদি মণ্ডপে কোনো দুর্ঘটনা ঘটে আমি কোথা থেকে সার্কিটটা অফ করব এবং আমার অগ্নি নির্বাপক ব্যবস্থা কি আছে। শুনলে অবাক হয়ে যাবেন, আপনারা মণ্ডপে গিয়ে দেখবেন অনেক ওই লাল রঙের অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে। একটু কাছে গিয়ে কৌতূহলবশত খুঁটিয়ে দেখবেন অধিকাংশ ক্ষেত্রেই সেগুলো ডেড ওভার হয়ে গেছে। অর্থাৎ যে অগ্নি নির্বাপক যন্ত্রগুলো বসানো রয়েছে তা ডেটের মধ্যে আছে কিনা তা নেই। এবার পুরস্কার পেতে হবে, অনেকে জেনে গেছেন, এগুলো বিচারকরা এসে দেখেন। যদি দেখা যায় একটু এগিয়ে যদি আরেকটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেন এটা চালাবে কে দাদা, একটু ডাকতে পারবেন তাকে, দেখবেন কোনো প্রশিক্ষিত লোক নেই সেই অগ্নি নির্বাপন যন্ত্র চালাবার জন্য। অতএব এই যে ফাঁকি পুজোর পরিবেশ যা বারবার আমাদের ফাঁকি দিয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা, মানে লক্ষ টাকা বললে ভুল হবে, মানে হিসেব বলছে 32,000 কোটি টাকা। তো এই বিপুল পরিমাণ টাকা দিয়ে যা তৈরি হয় তার বেশিরভাগটাই পরিবেশ বান্ধব নয়। নেক্সট যেটাতে আমি আসবো সেটা হচ্ছে দর্শনার্থী। প্রত্যেক মণ্ডপের ক্ষেত্রে অনেক মেলা আছে, দর্শনার্থী আছে এবং তারা কোথা দিয়ে ঢুকবেন বেরোবেন, ক্রাউড ম্যানেজমেন্ট, এটা কিন্তু এনভায়রনমেন্টের পক্ষে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এক জায়গায় যদি অনেক লোক জড়ো হয়ে যায় সেটা কিন্তু পরিবেশের পক্ষে খুব একটা সহনশীল নয়। তাহলে এই ক্রাউড ম্যানেজমেন্ট কিভাবে করা হবে, লোক কোথা দিয়ে ঢুকবে বেরোবে, এগুলো কিন্তু আমাদের জানা নেই। তাহলে মণ্ডপ, প্রতিমা, ক্রাউড ম্যানেজমেন্ট, প্রতিমার ফুলমালা এবং প্রতিমার জলে ফেলা, এই বিষয়গুলোকে যদি আমরা একটু প্রত্যেকে খুঁটিয়ে দেখতে পারি, আমাদের যে স্বেচ্ছাসেবী অঞ্চল যে অঞ্চল থেকে এসছেন, আমরা 2002 সাল থেকে কলকাতায় শুরু করেছিলাম, জয়ন্তবাবুরা শুরু করার পরে আমরা বন্ধ করে দিয়েছি। আমি এখন জয়ন্তবাবুর সঙ্গে রয়েছি। পরিবর্তে আমাদের যে সমস্ত জায়গায় ওয়েস্ট ম্যানেজমেন্ট হয়, অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প, আমার সৌভাগ্য হয়েছে পশ্চিমবঙ্গের বৃহত্তম বেশ কয়েকটা বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প চালাচ্ছি। সেটা চালাতে গিয়েও বিশ্বজিৎ বাবুর সঙ্গে একদম একমত। কি অসহ্য যন্ত্রণা আপনারা ভাবতে পারবেন না এই সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিয়ে। সরকার, প্রশাসন, লোকাল প্রশাসন 2016-2022 ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যাক্ট এবং তার অ্যামেন্ডমেন্ট পরিষ্কারভাবে বলে দেওয়া আছে কিভাবে আপনারা বর্জ্য ব্যবস্থাপনা করবেন এবং কিভাবে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করবেন এবং ফাইন করবেন কিভাবে। কিন্তু কোন লোকাল প্রশাসনই এর ধারপাশ দিয়ে যান না, বন্ধ করতে পারে না, যায় না সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক। 120 মাইক্রন তো অনেক দূরের ব্যাপার। এবার ভাবুন কোন একটা বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে কোন একটা অঞ্চলের 10,000 বা 11,000 বেনিফিশিয়ারিজ, তারা প্রত্যেক দিন সিঙ্গেল ইউজ প্লাস্টিক দিচ্ছে। আমাদের হিসেব অনুসারে সেটা 7 to 8%। অর্থাৎ আমার যদি 6.5 টন বর্জ্য প্রত্যেক দিন আসে, তার 57% যদি বায়োডিগ্রেডেবল ওয়েস্ট থাকে এবং নন বায়োডিগ্রেডেবল 43, অর্থাৎ অপচনশীল 43, তার 7% হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক। একবার চিন্তা করছেন এই পরিমাণটা কত? প্রতিদিন যদি 350 কেজি আমি গ্রহণ করি তাহলে এক মাসে সেটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? সরকারের ক্ষেত্রে কোনো নজর নেই, কোনো নজরদারি নেই কিভাবে এই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিককে ডিস্ট্রয় করবে। এই তো রয়েছে দূরে আমাদের বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের কাজ করেন দাদা, এই কি নাম জানো গ্রন্থ বলবো না, বায়োডিগ্রেডেবল প্লাস্টিক ব্যাগ দেন, হ্যাঁ পরাগ বাবু আছেন? আচ্ছা, তো এনারা বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের ব্যাগ দেন। আমি বহু জায়গায় ছড়াবার চেষ্টা করেছি, কিন্তু প্রশাসনিক তৎপরতার অভাবে খুব একটা সফল হতে পারেনি। কাজেই বর্জ্য ব্যবস্থাপনা এটা কিন্তু দুর্গাপুজোর মধ্যে একটা অন্যতম বিষয়। যদি দুর্গাপুজো এমন একটা বিষয় যা একটা বার্তা কিন্তু মানুষের কাছে পৌঁছায়, বহু মানুষ এটা দেখতে যান, বহু মানুষ দেখেন, বোঝেন, শোনেন, এইরকম একটা জায়গায় যদি বর্জ্য ব্যবস্থাপনা সামান্যতম থাকে সেটা কিন্তু মানুষের মনে ঢুকে যাওয়ার কথা।
আমরা বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টা আমাদের প্যারামিটারসের মধ্যে গত 2 বছর ধরে দেখেছি, এবং যেখানে যেখানে পশ্চিমবঙ্গে যেখানে যেখানে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প চলে সেই সমস্ত অঞ্চলে আমরা শারদ সম্মান দেওয়ার চেষ্টা করি, পরিবেশ বান্ধব শারদ সম্মান, যাতে এই সমস্ত প্যারামিটার এবং বর্জ্য ব্যবস্থাপনা গুরুত্ব পায়। তার মধ্যে ডোমজুর রয়েছে, ব্যারাকপুর রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, মালদা রয়েছে। এই বিস্তীর্ণ অঞ্চলে আমরা দুর্গাপুজোর সময় পুজোর মাধ্যমে চেষ্টা করি বর্জ্য ব্যবস্থাপনা করবার জন্য। কালী পুজো আমরা বারবার, সবুজ মঞ্চ রয়েছে, আমরা রয়েছি বারবার বহু বছর ধরে একটা কোনো একটা সময়, আমাদের ছোটবেলায় কোনো একটা সময় খুব সামান্য কিছু সময়ের জন্য শব্দ যন্ত্রণা থেকে আমরা রেহাই পেয়েছিলাম। তারপরে এই শব্দ যন্ত্রণা আমাদের কাছে এতটাই অতিষ্ঠকর একটা বিষয়, তার থেকে আমরা কিন্তু বেরিয়ে আসতে পারিনি। এবং তার সঙ্গে বাজি, সবুজ বাজিটা কি, খায় না গায়ে মাখে, সেটা আমরা কেউই জানি না। উৎসব মানেই বাজি, উৎসব মানেই আলো, আলো মানেই বাজি। তো এই বাজি কতটা সবুজ বাজি, আদবে কি সবুজ বাজি, বা বাজি কি কখনো সবুজ হতে পারে, এটা নিয়ে আমার একটা চিন্তা বা বিতর্ক রয়ে গেছে। বাজি কখনো সবুজ হতে পারে কিনা। নেরি বলছে গ্রিন বাজি হচ্ছে সেটাই যা স্বাভাবিকের থেকে 32 থেকে 37% কম দূষণ ছড়ায়। অর্থাৎ সাধারণ বাজির থেকে আমি ম্যাক্সিমাম ধরে নিলাম 37% কম দূষণ ছড়ায়। তাহলে দূষণ তো ছড়াচ্ছে, তাহলে আমরা সবুজ বলছি কি করে তাকে। দ্বিতীয়ত হচ্ছে আশ্চর্যজনক ভাবে বাজি কেনার পরে তার উপর একটা কিউআর কোড আছে। সেই কিউআর কোড যদি আমার মোবাইলে স্ক্যান করি, নীল কিউআর কোড স্ক্যানারে যদি আমরা স্ক্যান করি, কেউ দেখতে চাইলে আমি দেখিয়ে দেবো, আমার কাছে রয়েছে। নীল অনুমোদিত কিউআর কোডে যদি সেটা স্ক্যান করা যায়, তাহলে যদি সেই বাজির কি কি ইনগ্রেডিয়েন্ট আছে, কবে বাজিটা লাইসেন্স হয়েছে, সেই কোম্পানি ডিটেল, এই সার্টিফিকেট যদি আমরা পেয়ে থাকি, তাহলে আমরা তাকে বলবো অনুমোদিত বাজি। আমরা এবারে কলকাতার 3টে বাজি বাজার ঘুরে 3টে বাজি পেয়েছি যেটা অনুমোদিত। জয়ন্তবাবু মনে হয় একটা পেয়েছে। তাহলে আমি হুগলি অঞ্চলে ধরে নিলাম 1, আর কলকাতাতে ধরে নিলাম 3, আর বাকি কোনো বাজি অনুমোদিত নয়। তাহলে এই কিউআর কোড গুলো পুরোটাই হচ্ছে লোক দেখানো। আপনি যদি কিউআর কোড স্ক্যান করেন, দেখবেন ইউটিউবে চলে যাচ্ছেন, কোন একটা ভিডিও খুলে যাচ্ছে। অর্থাৎ শুধুমাত্র লোক দেখানো। এখানেও হচ্ছে শুধুমাত্র চালাকি এবং ফাঁকিবাজি। দ্বিতীয় হচ্ছে শব্দ। শব্দ এবছরে আমরা ভেবেছিলাম খানিকটা কমবে, কিন্তু যত রাত বেড়েছে আমাদের সেই চিন্তা ধুলোয় মিশে গেছে। আমরা বাইপাসের ধারে ছিলাম কালী পুজোর দিন সার্ভে করার জন্য। তখন রাত্রির প্রায় 11:30 বাজলো। সেই সময় ওই অঞ্চলে রবির কাছাকাছি এই অঞ্চলে শব্দের মাত্রা ছিল 185 ডেসিবেল। অর্থাৎ 125 যদি আমি সহনশীল ধরে নিই, উৎসের থেকে 10 মিটার দূরত্বে 125। এবছর জানি না, স্যার একটু আলোকপাত করলে ভালো হতো, যে এই রহস্যের ব্যাপারটা 90 এবং 180। আমরা চিরকাল 90-তে দৃষ্টান্ত স্থাপন করেছি। হঠাৎ কোনো এক হাইকোর্ট এ বিষয়ে কিন্তু কিছু বলে, সুপ্রিম কোর্ট কিন্তু কিছু বলেনি যে আমাদের 125 করতে হবে, কিন্তু আমরা কোনো এক জাদু বলে 125 করে দিলাম। যদি স্যার একটু রহস্যটা উন্মোচন করে। আপনি যে প্রশ্নটা তুলেছেন 125 এবং 90, এটার মধ্যে আমি যুক্ত ছিলাম বলেই বলছি যে প্রথম যখন হাইকোর্টে শব্দবাজি নিয়ন্ত্রণের প্রসঙ্গ আসে 1996 সালে জাস্টিস ভগবতী প্রসাদ বন্দ্যোপাধ্যায় তার যে জাজমেন্ট দিচ্ছিলেন ওম বীরাঙ্গনা, তাতে উনি বলেছিলেন যে প্রত্যেকটা মানুষের বলার যেমন অধিকার আছে, না শোনার অধিকার আছে। নিস্তব্ধতার অধিকারকে, নৈশব্দের অধিকারকে উনি মৌলিক অধিকার হিসেবে উনি স্বীকৃতি দিয়েছিলেন, এবং সেটাই পরবর্তীকালে সমস্ত ভারতবর্ষের স্তরে এটা গৃহীত হয়। এই নৈশব্দের অধিকারের বিষয়বস্তুটা বলতে যে উনি একটা জায়গায় বললেন যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যে সমস্ত জায়গা থেকে শব্দ সৃষ্টি হয়, সেই সমস্ত শব্দগুলোকে নিয়ন্ত্রণ করবে যেন অপরের অসুবিধা না হয়। এইটিকে ভিত্তি করে এবং উইথ ইনক্লুডিং ফায়ারওয়ার্কস, এই একটি শব্দ উনি ব্যবহার করবেন। তারপরে আমরা তখন হাতড়াচ্ছিলাম যে কি করা যেতে পারে। এই অর্ডারটা উনি দিলেন আগস্ট মাসে, সেবারে পুজো হচ্ছে সেপ্টেম্বর মাসে।
1 মাসের মধ্যে আমাদের হাতে সেরকম কোনো তথ্যও ছিল না। অল্প বিস্তর তখন আমরা খোঁজ করতে আরম্ভ করলাম বর্ষার থেকে। আমরা দেখলাম ইয়ার অ্যাক্ট 1989-এ সেই অ্যাক্টের অনুযায়ী একটা রুল তৈরি হয়েছিল 89-এ। তাতে বলে দিচ্ছে ব্যবসায়িক এলাকাতে সবসময়তেই শব্দসীমা থাকবে 65-র মধ্যে। ব্যবসায়িক এলাকা আর রেসিডেন্সিয়াল এলাকা 55, শিল্প এলাকাতে 75 থাকবে। যেহেতু কলকাতা এবং পশ্চিমবঙ্গ সর্বত্রই ব্যবসাও হয়, মানুষও বসবাস করে, আমরা 65 ডিক্লেয়ার করলাম। সেটা নিয়ে ওরা চ্যালেঞ্জ করলো, হাইকোর্টে গেল। হাইকোর্ট এর জাস্টিস সমরেশ ব্যানার্জি বললেন যা করেছে ঠিকই করেছে, কিছু পাল্টানো যাবে না। এরপরে আবার ব্যাপারটা ডিভিশন বেঞ্চে গেল। ডিভিশন বেঞ্চ আমাদের বললো যে তোমরা আবার এটা রিভিউ করো। আমরা রিভিউ করে একটা জিনিস দেখলাম যে আমরা তো এখানে 65 করে দিলাম, এটাতে অ্যাম্বিয়েন্ট নয়েজ দেবে, কিন্তু ইনস্ট্যান্ট নয়েজ লেভেলটা আমরা ঠিক করি। ইনস্ট্যান্ট নয়েজ লেভেলটা ঠিক করতে যে আমরা এটাকেই গ্রহণ করলাম, এই দর্শনটাকে, যে কোনো ব্যক্তিকে ক্যাপটিভ লিস্টার্স করা যাবে। যেমন ধরুন একটা গ্রামে 2টি বাড়ি আছে, একজনের বাড়ি সে বাজি পোড়ায় না, আর একজন পোড়াও অসুবিধা কিছু নেই। যে সেই যদি একটা বাজি পোড়ায়, যে বাজির আওয়াজ মানুষের শ্রবণ শক্তির সহ্য সমস্যার উপরে, তাহলে সেটা সে ক্যাপটিভ লিসনার্স হয়ে গেল। আমরা ওই ধারণাটাকে, ফিলোসফিটাকে সামনে রেখে আমরা বাজির সময়সীমা করে দিলাম 90 ডেসিবেল। মানে যেখান থেকে ফাটবে তার থেকে 5 মিটার দূরে তার 90-এর বেশি হবে না। এবং তাতে দেখা যাচ্ছে কেউ যদি বাজি পোড়ায় তাতে আলোর বাজি ছাড়া আর কিচ্ছু হবে না, করা যাবে না। আমরা এটা হাইকোর্টকে জানালাম, হাইকোর্ট স্বীকৃতি দিল। প্রচণ্ড রেগে গেল সবাই এবং সুপ্রিম কোর্ট চলে গেল। সুপ্রিম কোর্টে ওরা দাঁড় করালেন, মাননীয় সিদ্ধার্থ শঙ্কর রায় মহাশয় উনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন যে এ সমস্ত কাজ একবারে পাগলামোর কাজ হচ্ছে, এ সমস্ত ঠিক নয়। তা সুপ্রিম কোর্ট সব শুনলো টললো। তো সুপ্রিম কোর্টের এক জাজ সেই সময়তে কালী পুজোর সময়তে কলকাতাতে ছিল। তিনি প্রশ্ন করলেন যে আমি গতবার রাত্রিরে কালী পুজোর সময় কলকাতায় ছিলাম, কলকাতাতে কোনো শব্দবাজি সেরকম হয়নি এবং খুব পিসফুলি ছিলাম, আমি বুঝতে পারছি না তুমি কেন এটাকে বিরোধিতা করছো। আমরা হাইকোর্ট অর্ডার, পর্ষদের অর্ডারকে কনফার্ম করে দিলাম। এরপরে হাইকোর্টে 14 বার, সুপ্রিম কোর্টেও 6 বার মামলা হয়েছে। প্রত্যেকবারই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যা করেছে পর্ষদ ঠিকই করেছে। এবং তখন একটা আইনে দেখা গেল একটা জায়গা রয়েছে, কোনো রাজ্য যদি মনে করে কেন্দ্রীয় সরকার যে বাজিটা করছে, যে নিয়ম করছে তার থেকে স্ট্রিক্টার হওয়া দরকার, তাহলে সে করতে পারে। কারণ কেন্দ্রীয় সরকার করে রেখেছে 4 মিটার থেকে 125, ঠিক নয় এটা। কারণ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদই একটা কমিটি করে, নয়েজ কন্ট্রোল কমিটি। সেই কমিটির অধ্যাপকরা যারা সায়েন্টিস্টরা বলেছিলেন 90টায় করা উচিত, আরো কমানো উচিত। তার পরবর্তীকালে একটা কনসেপ্ট এলো, শব্দবাজি যে বন্ধ করলেই হবে না, আলোর বাজি, সেটাতে ঢুকছি না। সুতরাং আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এইটাকে 125 করে দিয়েছে, সেটা ঠিক করে। তবে এটা খালি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে দোষ দিলে হবে না। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে নির্দেশ দিয়েছিলেন চিফ সেক্রেটারি। বর্তমান সরকারের চিফ সেক্রেটারি তিনি মিটিং করেছেন, মিটিং করে সিদ্ধান্ত নিয়েছেন যে পর্ষদকে নির্দেশ দিয়েছেন যে তোমরা এটাকে সর্বভারতীয় স্তরে যা আছে তাই করো। এমনকি পর্ষদ বাজির পারমিশনও দেবে, বাজি তৈরি কারণ দেবে না, পারমিশন কে দেবে? ফায়ার ব্রিগেড। যে এখতিয়ারই নয়, এটা কিন্তু লিখিত। এখানে এনজিওদের ভূমিকা, যার ক্ষমতাই নেই, চিফ সেক্রেটারি অর্ডার দিয়ে দিল কাকে? ফায়ার ব্রিগেড দপ্তরকে, তুমি বাজির ব্যাপারে পারমিশনগুলো দেবে। অদ্ভুত ব্যাপার, পর্ষদকে সাইফার করে দিল। এবং অদ্ভুতভাবে রাজ্য সরকার ঠিক কালী পুজোর আগে এই অর্ডারটা হাইকোর্টে প্লেস করল, প্লেস করে বলল যে আমরা এবার একটা সুন্দর অর্ডার দিয়েছি, দেখো হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, এবং হাইকোর্ট থেকে তার কনফার্মেশন নিয়ে নিল। এবং সেখানে পর্ষদেররা কি বলেছিল আমি জানি না সেটা,
এই তার পরবর্তীকালে আবার মামলা উঠেছে। আমরা বারবার প্রতিবাদ করছি, আমরা কেন্দ্রীয় সরকারকেও বলছি এই বাজি মাফিয়া, শব্দ মাফিয়াদের হাত থেকে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য চেষ্টা করুন। খালি রাজ্য নয়, কেন্দ্র এই বাজি মাফিয়া, এই শব্দ মাফিয়াদের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। কিসের ভিত্তিতে, কোন উৎকোচের ভিত্তিতে, কোন কারণে যারা এটা করছেন আমি জানি না, তবে কাজটা অন্যায় হয়েছে, মানুষের যে প্রকৃতি বিরোধী কাজটা করছে। আর এই শব্দবাজিতে কেবলমাত্র মানুষ আক্রান্ত হয় তা নয়, ঘোড়া যেখানে মারা যেতে পারে বুঝতেই পারে, তাহলে আরও জীবজগতে কি প্রভাব পড়ে। অরণ্যে শব্দবাজি ব্যবহার করা হয় হাতি তাড়ানোর জন্য, তাকে আমরা উৎসবে ব্যবহার করছি। এবং পর্ষদ কিংবা রাজ্য সরকার যা করেছেন সেটা খুবই খারাপ কাজ করেছেন। এই ব্যাপারে একটা সময় পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, পশ্চিমবঙ্গ মানুষ গর্ববোধ করত, সে গর্বতা ধুলায় লুণ্ঠিত হয়েছে। ধন্যবাদ স্যার, অসাধারণ বললেন এবং পুরো ইতিহাসটা আমাদের সামনে এবং বর্তমান অবস্থাটা আমাদের সামনে একদম পরিষ্কার হয়ে গেল। তো এর সঙ্গে আবার এমএসএমইও এবার জুড়ে গেছে যে এমএসএমই বাজির পারমিশন দেবে। যাই হোক, সেই জায়গায় যাচ্ছি না, আমি একদম আর ঘটনায় চলে বাস্তব ঘটনায় চলে আসি। কালী পুজোর রাতে শব্দের কথা বললাম, আর বায়ু দূষণের কথা শুনলে চমকে যাবেন। মানিকতলা, দত্তাবাদ, রুবি এবং আমাদের অরবিন্দ সেতু এই ধারে পাশে বায়ু দূষণের মাত্রা ছিল 480 থেকে 505 মাইক্রোগ্রাম পার মিটার কিউব। আমার থাকার কথা কত? 80 মাইক্রোগ্রাম পার মিটার কিউব, অর্থাৎ 10 গুণেরও প্রায় 8 গুণেরও প্রায় বেশি আমি দেখতে পাচ্ছি বাতাসে। শুধুমাত্র বিষাক্ত, বিষাক্ত বলে উল্লেখ করা আছে AQI-তে, বিষাক্ত বলে উল্লেখ করা আছে 300-র উপরে। তাহলে 500টাকে আমি কি বলবো? অতি বিষাক্ত, আরো বিষাক্ত, তীব্র বিষাক্ত? কোন ধারায় এটাকে দূষিত করা হবে আমার জানা নেই। এনজিওদের হাতে চেতনা রয়েছে, ক্ষমতা রয়েছে। যদি আমরা একটু নেবে আন্দোলন করি, একটু নেবে মানুষকে বোঝাতে চেষ্টা করি, আমার মনে হয় এই ব্যাপারটা আলোর পথ দেখতে পারে। অতএব আমাদের পারমিসেবল লিমিট যতটা পর্যন্ত AQI-তে ধরা হয়, কলকাতার কালী পুজোর বাজার বা কালী পুজোর আগের পরের দিন এই সীমা লঙ্ঘন করে কোথায় চলে গেছে যার কোনো লিমিট নেই, যার সম্বন্ধে কোনো ধারণা নেই। এবার যদি কালী পুজো ছেড়ে একটু আমি অন্যদিকে নজর দিই, একদম এবারে আমি দূষণ দেখবো, দূষণ কতদূর পৌঁছায় সেটা বোঝবার জন্য আমি একদম রাস পর্যন্ত গেছিলাম। শান্তিপুরের ভাঙা রাস, যেখানে শুনলে অবাক হয়ে যাবেন, আমি তো তাও কলকাতার পুজোতে পুজোর পুরস্কারের হিড়িকে বা যেভাবে হোক মাইকটা কিন্তু বন্ধ থাকে বা বন্ধ হয়ে যায়। কালী পুজোতে সেই ধ্যান ধারণা নেই। আর রাসের ক্ষেত্রেও আমি দেখলাম বহু রাত পর্যন্ত তারস্বরে তীব্র আক্রোশে মাইক চলছে এবং প্যান্ডেল পুজোতে যা ব্যবহার করা হচ্ছে তার ইনগ্রেডিয়েন্ট কোনোটাই পরিবেশ বান্ধব নয়, যথেচ্ছ ব্যবহার হচ্ছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক। তুলনায় আশার আলো দেখা গেল চন্দননগরে ভাসানে, যেখানে কোনো রকম বাজি নেই, ডিজে নেই, 4টে করে ট্যাবলো এবং তার সঙ্গে ঠাকুর, প্রত্যেকে একটা নির্দিষ্ট শৃঙ্খলাবদ্ধভাবে যাচ্ছেন এবং শৃঙ্খলাবদ্ধভাবে ঘুরছেন। ফলে এই শৃঙ্খলাটা যদি চন্দননগর দেখাতে পারে, তাহলে বাকি পশ্চিমবঙ্গ দেখাতে পারে না কেন আমি জানি না। তো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম পুজো এবং পুজো সংক্রান্ত, পুজোর দূষণ সংক্রান্ত প্যারামিটার এবং সেই প্যারামিটারগুলোকে কিভাবে লঙ্ঘন করা হচ্ছে এবং আমাদের ফাঁকি দিয়ে পরিবেশকে তীব্রভাবে আক্রমণ করা হচ্ছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, সেগুলো ফিরে আসছে কিন্তু আমাদের বায়োডাইভার্সিটিতে। আমার বক্তব্যের মধ্যে ভ্রমণ করছে না, তথাপি আমি একটু টাচ করে যাই। গঙ্গাসাগরে আমাদের একটা প্রজেক্ট অফিস আছে। গঙ্গাসাগরে হাতিপিঠা খাল বলে একটা জায়গা আছে, যার দুপাশে হচ্ছে ম্যানগ্রোভ, মিষ্টি জলের ম্যানগ্রোভ, যা প্রায় বিলীন হয়ে গেছে। ম্যানগ্রোভ দু রকমের, আমরা ম্যানগ্রোভ বলতে সবাই জানি নোনা জলে হয়, সুন্দরবন অঞ্চলে হয় এবং সমুদ্র যেখানে আছে সেখানে হয়, তা কিন্তু নয়। ম্যানগ্রোভ দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মিষ্টি জলের ম্যানগ্রোভ আর একটা হচ্ছে নোনা জলের ম্যানগ্রোভ। এই মিষ্টি জলের ম্যানগ্রোভ ক্রমশ এক্সটিংক্ট হয়ে যাচ্ছে কেবলমাত্র ক্লাইমেট চেঞ্জের জন্য, কারণ সয়েল স্যালিনিটি এবং খাড়ির জলের স্যালিনিটি ক্রমশ বাড়ছে,
যার জন্য সুন্দরী গাছ কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। সুন্দরী সহ বাইন আরো বেশ কিছু গাছ রয়েছে যেগুলো আস্তে আস্তে হারিয়ে, কালো বাইন, সাদা বাইন, এগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যাই হোক, এইরকম হাতিপিঠা খালের পাশে বেশ কিছু মিষ্টি জলের ম্যানগ্রোভ এখনো টিকে আছে। যদি কখনো আপনারা যান বা দেখেন, দেখলে আশ্চর্য হবেন এই ম্যানগ্রোভের শ্বাসমূলে প্লাস্টিক আর থার্মোকল জড়িয়ে রয়েছে। আমার ছবি দেখানোর সুযোগ হলো না, পরবর্তীকালে নিশ্চয়ই আমি স্যারকে দেবো, আপনারা হয়তো দেখতে পাবেন। শ্বাসমূল গুলোতে প্লাস্টিক আর থার্মোকল জড়িয়ে আছে, অর্থাৎ আমরা এখানে যা ফেলে দিচ্ছি, আমরা যে বর্জ্য ফেলে দিচ্ছি পরিবেশের মধ্যে, তা কিন্তু চলে যাচ্ছে মোহনায়। দেখলে আপনাদের খারাপ লাগবে যে আলটিমেট অবশেষটা কি, শেষটা কি, শেষটা কি সেটা আমরা জানি না, বা শেষের সেদিনটা কি হবে সেটাও আমরা জানি না। আমরা শুধু এটুকু বলতে পারি, পানীয় জল ফুরিয়ে আসছে। 2027 সালের মধ্যে কলকাতাও কিন্তু ভয়ঙ্করতম একটা স্থানে গিয়ে পৌঁছাবে। কলকাতা ভূকম্পন প্রবণ এলাকা নয়, কিন্তু যেভাবে আমরা জল তুলে নিচ্ছি তাতে কিন্তু কলকাতার প্রতি মুহূর্তে কেঁপে কেঁপে উঠছে। আশেপাশে ভূকম্পন হলে কিন্তু কলকাতার বিপদ যে কোনো মুহূর্তে বসে যাবে। আমাদের দেয়ালে পিঠটা ঠিক কোন জায়গায় থেকে গেছে তার একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব। আমার বক্তব্য নয়, সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড বলছে প্রত্যেক বছর আমাদের কোস্টাল এরিয়ায় ভূপৃষ্ঠ বসে যাচ্ছে 1.75 মিলিমিটার, আর সমুদ্রের জল উঠছে 2.25 মিলিমিটার, অর্থাৎ 0.5 মিলিমিটার করে বেশি। এইটা যদি আগামী 10 বছরের হিসেবটা দেখেন, আপনাদের মোবাইলে যাদের অল্টিটিউড মাপা ব্যবস্থা আছে তারা দেখবেন কারা সমুদ্রের তল থেকে কত নিচে রয়েছে, চন্দননগর কত নিচে আছে, আর কলকাতা কত নিচে আছে। যদি এইভাবে জল আস্তে আস্তে 0.5 করে উঠতে থাকে, 10 বছর পরে এটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে এটা অনুমান করে এখন থেকে আমরা সচেতন হওয়ার চেষ্টা করি। আবারও বলছি, আমরা ভাবছিলাম মোটামুটি আমাদের এখনো হাতে কিছুদিন আছে, আমরা চালিয়ে যাব, মোটামুটি পরিবেশ আন্দোলন করলে নিশ্চয়ই মানুষ সচেতন হবে এবং আমাদের এইভাবে এগোলেই চলবে, তা কিন্তু নয়। সত্যই আমাদের দেয়ালে কিন্তু পিঠ থেকে গেছে এবং আমাদের তথ্য এবং পরিসংখ্যান নিয়ে এগিয়ে যাওয়া দরকার। শুধুমাত্র পরিবেশ আন্দোলনটা একটা অ্যাক্টিভিজম নয়, আমি বিশ্বাস করি পরিবেশ আন্দোলন শুধুমাত্র অ্যাক্টিভিজম নয়, আপনাদের হাতে থাকতে হবে তথ্য এবং তত্ত্ব, এবং এই তথ্য এবং তত্ত্বের ভিত্তিতে আপনারা যদি সাধারণ মানুষের কাছে পৌঁছান, আমার মনে হয় তারা বিশ্বাস করবেন না, মানবেন না, এটা নয়। এবং সাধারণ মানুষ মানলে আমি আশা করব পলিটিক্যাল মানুষজন মানতে বাধ্য হবে। যাই হোক, সবাইকে অনেক ধন্যবাদ। আর সবার কাছ থেকে এই আশা নিয়ে আমি শেষ করব, আগামী ভবিষ্যতে আপনারা কেউ সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করবেন না। আজ থেকে, এই মুহূর্ত থেকে বিরত থাকুন একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক থেকে। সবাইকে ধন্যবাদ।